সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি একটি শিশু জন্ম নেয় অমিত সম্ভাবনা নিয়ে। সেই অপার সম্ভাবনার শিশুটি পৃথিবীতে আসা মাত্রই সবার আগে প্রয়োজন পড়ে তার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি, এবং যারা এই সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেন তাদেরকে আমরা বলি নবজাতক শিশু বিশেষজ্ঞ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা। দুজন প্রথিতযশা ব্যক্তি আজকে আমাদের আলোচনায় রয়েছেন। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ দিক থেকে অধ্যাপক ডাক্তার সুখময় কংস বণিক, তিনি নবজাতক বিশেষজ্ঞ এবং সাবেক বিভাগীয় প্রধান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং সাথে রয়েছেন আরেকজন ব্যক্তি যিনি নবজাতকের সুস্বাস্থ্যের জন্য অনেক দিন যাবৎ প্রতিরোধমূলক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, ডাক্তার আরিফিন অমল ইসলাম, যিনি কান্ট্রি ডিরেক্টর নুরা হেলথ বাংলাদেশ। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় কিন্তু আপনারাও যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে করতে পারেন ফোন, অথবা ফেসবুক বা জুম আইডিতে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা তুলে ধরতে পারেন। আমাদের অতিথিদ্বয় সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। ডক্টর বণিক, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ। আপনি প্রথমে আমাদের বলবেন নবজাতক বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। নবজাতক অনেকের কাছেই নতুন একটা টার্মিনোলজি আমাদের দেশে। নবজাতক আমরা বলি শিশু জন্মের দিন থেকে শুরু করে 28 দিন বয়স পর্যন্ত বয়সটাকে আমরা নবজাতক হিসাবে, ইংরেজিতে বলা হয় নিওনেট, না? ইংরেজিতে বলা হয় নিওনেট। 0 to 28 days আফটার বার্থ। আচ্ছা, প্রচণ্ড গরম চলছে, সারা দেশে তাপপ্রবাহ বয়ে চলছে। এই অবস্থায় যে শিশুটি এইমাত্র জন্ম নিল, তাকে ভালো রাখার জন্য, তার স্বাস্থ্য সুরক্ষার জন্য কি করা দরকার? হ্যাঁ, নবজাতক মায়ের উম্বে যখন থাকে, মায়ের জরায়ুতে যখন থাকে, তখন সে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই থাকে। কাজে যখন বের হয়ে আসে, তার জন্য যেটা প্রাথমিকভাবে করতে হয়, তার শরীরের তাপমাত্রাকে ঠিক রাখতে হয়। তার জন্য হওয়ার সাথে সাথে তাকে ভালো করে মুছে নিয়ে, আমরা জানি তার গায়ে অনেকগুলো পানি থাকে, জরায়ুর ভিতরে যে পানির ভিতরে সে থাকে, এগুলো মুছে নিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে ওরে ঢেকে রাখতে হয়। তার শ্বাস প্রশ্বাসের গতি দেখতে হয়, তার নাভিটা কেটে নিতে হয়, কেটে নিয়ে ওখানে একটা ওষুধ দিতে হয় যাতে করে কোনো ইনফেকশান না আসে। এর পরের স্টেজটাই করি আমরা মায়ের কোলে দিয়ে দিই, যাতে করে সে মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে আমরা বলি, যাতে করে থাকে তার শরীরের তাপমাত্রা মায়ের শরীরের তাপমাত্রার মতোই কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এই যে মায়ের শরীরে দিয়ে দেন, মায়ের ত্বকের স্পর্শে দিয়ে দেন, এর একটা নাম আছে না, অস্ট্রেলিয়ার টাইপের একটি? হ্যাঁ, এটাকে কেএমসি বলা হয়, ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ার, হ্যাঁ, সেটা মানে ক্যাঙ্গারু মায়ের মতো যত্ন। ক্যাঙ্গারু মায়ের মতো। এটা কেমন? ক্যাঙ্গারু মায়ের মতো যত্নটা আসলে যখন প্রিমেচিউর বেবি হয়, অপরিণত বাচ্চারা। এই নামটা কেন দিলেন? ওই ক্যাঙ্গারুর যে পেটের নিচে একটা থলে থাকে, সেখানে তার বাচ্চাটাকে এসে ভরে রাখে, তেমনি একটা মানুষ মাও বুকের মধ্যে জড়িয়ে রাখবে, এভাবেই না? হ্যাঁ, ওইভাবেই রাখবে। বেবিটাকে মায়ের 2 স্তনের মাঝখানে মুখটা একদিকে ফিরিয়ে রাখবে এবং উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিবে। তারপরে মা তার গাউনটা পরবে। এতে করে বাচ্চার শরীর মায়ের বুকের সাথে থাকে, মায়ের হৃদস্পন্দনের সাথে বাচ্চার শরীরে একটা ভাইব্রেশন হয়, টেম্পারেচার কন্ট্রোল হয়, হার্ট রেট কন্ট্রোল হয় এবং অনেকগুলো ইনফেকশন কন্ট্রোল হয়। অনেকগুলো স্টাডিতে দেখা গেছে এই যে মায়ের বুকে যখন আমরা দেই কেএমসি কেয়ার, ইট ইজ ফার মোর বেটার দেন ইনকিউবেটর। ইনকিউবেটরে যখন থাকে তার থেকে ভালো কন্ট্রোল হয় তার টেম্পারেচার এবং তার হার্ট রেট। তার মানে সুপ্রিয় দর্শক, এটি আমাদের সবারই মনে রাখতে হবে, মা হচ্ছে একজন নবজাতকের জন্য সবচেয়ে বড় চিকিৎসক। তার শরীরের ছোঁয়া, তার হার্টের হৃৎপিণ্ডের স্পন্দিত যে শব্দ লাভ ঢাপ, এবং একই সাথে
শরীরের সাথে শরীর মিলে গেলে শিশু এবং মায়ের মধ্যে যে এক ধরনের আদান প্রদান ঘটে, তার মধ্য দিয়ে শিশুটি সুস্থ এবং টেকসই হয়ে ওঠে। আপনি কি একমত? আমি অবশ্যই একমত। আমি শুধু সুকুমারদার সাথে একটু কিছু যুক্ত করবো। মনে হয় সুকুমারদা আপনিও এগ্রি করবেন যে আমরা যেটা বলছি যে কেএমসি, এটা আসলে মানে মাদার বললেও, যদিও মাদার বলছি, আসলে কিন্তু পরিবারে যে কেউ দিতে পারে এই সেবাটা। আচ্ছা, এটা শুধুমাত্র মানে মায়ের মধ্যেই সীমাবদ্ধ করতে চাচ্ছি না আমরা, এবং প্র্যাকটিক্যালি তাও না, মানে কার্যকরভাবে এই সেবাটা পরিবারে যে কেউ দিতে পারে। তার মানে মা যদি খুব অসুস্থ থাকে তাহলে খালা অথবা ফুপু বাবাও দিতে পারে, বাবাও দিতে পারে। এটাকে কেএমসি, কেএফসি সবই বলা হয়, দাদি নানি সবাই দিতে পারে, ফাদারও হতে পারে। সংক্ষেপে আমরা যদি বলি ক্যাঙ্গারু কেয়ার। আপনি যে সাদৃশ্যটা দেখাচ্ছিলেন ক্যাঙ্গারুর সাথে, ক্যাঙ্গারুর সকল শিশু, মানে ক্যাঙ্গারুর যে মানে শিশু জন্ম হয় সবগুলোই কিন্তু ওই অপরিণত হয়েই জন্মগ্রহণ হয়। সুতরাং তাদেরকে বেড়ে ওঠার জন্য এটা প্রাকৃতিকগতভাবে, মানে প্রকৃতিগতভাবে এই ব্যবস্থাটা করা আছে। সুতরাং সে তার ওই থলের মধ্যে থাকবে এবং আস্তে আস্তে মায়ের থেকে তাপ নিয়ে, মায়ের থেকে পুষ্টি নিয়ে, মায়ের যে বুকের দুধ যেটা, সেটা খেয়ে সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। আপনি এটা চমৎকার বিষয় বললেন যে বুকের দুধ খেয়ে। আচ্ছা, জন্মের পরে মায়ের বুকে একটি দুধ থাকে, ঘন দুধ বা শাল দুধ। এক সময় দেখতাম এটি ফেলে দেয়া হয়। এটা আসলে ফেলে দেয়া ঠিক না, শিশুটাকে খাওয়ানো? এটা মোটেও ফেলে দেওয়া ঠিক না। এটা অবশ্যই আমরা বলি যে জন্মের পরপর যে দুধটা হয়, যেটাকে আমরা শাল দুধ বলি, অনেকে এটাকে মানে আমাদের মানে কিছু ক্ষেত্রে সমাজের বা কিছু আমাদের এই ধরনের একটা প্র্যাকটিস ছিল যে এটাকে কুসংস্কার বলতে পারি আমরা, যেটাকে উইচ মিল্ক বলা হতো বা ডাইনির দুধ বা এই জাতীয়ভাবে বলা হতো। কিন্তু আসলে সেটার মধ্যে কিন্তু পুষ্টি আছে এবং এটাকে আমরা আসলে শিশুর প্রথম টিকা বলি, যা কিনা শিশুকে শুধু পুষ্টি না, শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও যোগান দেয় শুরুতেই। যেমন যদি বলি জন্মের শুরুতে যেটা প্রাকৃতিকভাবে যে টিকা সেটা কিন্তু মায়ের দুধেই আছে এবং এটাই সেই শাল দুধ। আচ্ছা, এটা অবশ্যই খাওয়াতে হবে। প্রায়ই নবজাতকের মা একটি অভিযোগ করে তার শিশুটি যথেষ্ট বুকের দুধ পাচ্ছে না। এই বিষয়টিকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? এটা অবশ্যই আমার মনে হয় যে সুকুমার তো খুব ভালো বলতে পারবে, বাট আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলি যে অনেক মেয়ে এটা বলে, কিন্তু এর পেছনে অনেকগুলো কারণ আছে। তবে যে কারণটা বা যে কারণগুলো আমরা মনে করি যে নিরাময় করা দরকার, বা যেভাবে আমরা যদি মায়েদেরকে আগে যদি প্রস্তুত করতে পারি, সেই জন্য অ্যান্টিনেটাল কেয়ার যেটা বলি, অর্থাৎ প্রসব পূর্ববর্তী যে সেবা, তখন থেকে কিন্তু গর্ভকালীন সেবা যেটাকে আমরা বলছি, যেটা অন্ততপক্ষে 4 বার নিতে হয়, সেখানে কিন্তু মাকে এইভাবে কিন্তু আগে থেকে মাকে বুঝিয়ে বলতে হবে যে শিশু জন্মের পরপরই তাকে বুকের দুধ দিতে হবে। তাহলে মাও মানসিকভাবে প্রস্তুত, শুধু মা না, তার পরিবারের যারা আছে তাদেরকেও কিন্তু সেই সময় তাদেরকে এই তথ্যটা দিতে হবে এবং তাদেরকে সেইভাবে প্রস্তুত করতে হবে যে জন্মের পরপর মায়ের কাছে এই মানে শিশুর জন্য প্রধান খাবারই হবে বুকের দুধ। এবং যেটা দাদা বলছিলেন যে জন্মের পরপর যখন যে শিশুকে জড়িয়ে নিয়ে গরম কাপড়ে মায়ের বুকে দেওয়া হয়, স্কিন টু স্কিন কেয়ারে বলছি, ত্বকের সাথে ত্বক লাগে, তখন কিন্তু শিশুকে বুকের দুধ ছড়ে। এবং যেটা যদি আমরা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব এবং অবশ্যই 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াতে হবে। যত দেরি হবে বুকের দুধ খাওয়াতে, তত কিন্তু এই সমস্যাটা রয়ে যাবে যে মা বলবে যে আমার শিশু তো বুকের দুধ পাচ্ছে না। এই বুকের দুধ পাওয়ার জন্য মায়ের যে মানে স্টিমুলেশন যেটাকে বলি, মায়ের যে কারণে যে উদ্দীপক যে ব্যাপারগুলো হওয়া দরকার, সেটা কিন্তু শিশুর সাথে মায়ের বুকের যে সম্পর্কটা, সেটা যদি সংস্পর্শে থাকে, তাহলে কিন্তু মাকে সেই উদ্দীপনাটা দেবে এবং সেই উদ্দীপনাটা যেই কিন্তু মায়ের মস্তিষ্ক থেকে যে অনেক নির্দেশ আসবে এবং সেখান থেকে কিন্তু বুকের দুধটা আসবে। সুতরাং এই কার্যকর বা এই কাজগুলো যদি আমরা আগে থেকেই করি এবং মাকে এবং তার পরিবারকে যদি এভাবে যদি আমরা প্রস্তুত করি, তাহলে কিন্তু এই সমস্যাটা আমরা অনেকাংশে দূর করতে পারি। হ্যাঁ, তারপরে যদি কিছু কিছু ক্ষেত্রে তাদের এটা বলতে পারবেন, যদি কিছু কিছু ক্ষেত্রে তাদের যদি কোনো মানে অসুখজনিত কারণে সে না দিতে পারে, তার জন্য অবশ্যই ব্যবস্থা আছে। সেই ব্যাপারে আমার মনে হয় যে এক্সপার্ট। অনেক ধন্যবাদ। না, সেটা প্রফেসর বণিক, আপনি আরেকটু যোগ করে বলবেন, এর সাথে আরেকটা ব্যাপার বলবেন যে একজন শিশুকে, নবজাতককে দিনে কয়বার বুকের দুধ দেওয়া উচিত এবং কতক্ষণ করে, এটিও একটু যোগ করে বলুন। ধন্যবাদ। আসলে প্রথম প্রশ্নটার উত্তরেই আমি আরেকটু আসি, সেটা হচ্ছে বুকের দুধ কিন্তু জন্মের আগে বুকে আসে না। আচ্ছা, তাহলে বুকের দুধ খাওয়ানোর জন্য একটা রিফ্লেক্স কাজ করে, উদ্দীপক কাজ করে। প্রথম 3 দিন বাচ্চার শরীরে প্রচুর পানি থাকে,
প্রথম 3 দিনের খাওয়া বাচ্চার সাথেই থাকে। এই জন্য আপনারা দেখে থাকবেন যে কিছু কিছু সময় যখন দেখা যায় যে বাচ্চা বিভিন্ন জায়গায় পড়ে আছে, উদ্ধার করে, এদের খাওয়ার জন্য এরা কিন্তু মারা যায় না, কারণ শরীরে যে পরিমাণ পানি থাকে প্রথম 3 দিনে এই পানিটা কমে এবং প্রায় 8% টোটাল বডি ওয়েটের 8 ভাগ ওজন, তার 8% ওজন তার কমে যায় প্রথম কয়েকদিনে। কারণ হচ্ছে এটা তার শরীরে বাড়তে থাকে। তাইলে প্রথম 3 দিনে যদি বুকের দুধ পাবে, প্রথম দিনে একবার প্রস্রাব করলে আমরা বলি ঠিক আছে, দ্বিতীয় দিনে 2 বার, তৃতীয় দিনে 3 বার, চতুর্থ দিনে 4 বার, আস্তে আস্তে। এবং আমরা মাদেরকে বলি যে আপনি টানাতে থাকেন, দুধ আসবেই। সাধারণত যারা প্রথমবার মা হয়েছেন ওদের 1 থেকে 2 দিন লাগে দুধ আসতে, আর যারা আগেও মা হয়েছেন তাদের প্রথম দিনে না আসলেও সেকেন্ড ডেতে দ্বিতীয় দিন দুধ চলে আসে। তবে এই যে ধৈর্যটা মাকে সাহায্য করার জন্য তার আশেপাশে যারা আছেন তাদের একটা বিশাল ভূমিকা আছে। কারণ অনেকেই যদি সারাক্ষণ যদি নবজাতক আর মায়ের সামনে বলা হয় যে খাওয়া পাচ্ছে না, তাহলে মাও একটু বিরক্তিকর অবস্থার মধ্যে পড়ে যায় এবং সেটা সবাইকে মানে অনেক মা চিন্তিত হয়। তার থেকেও বড় জিনিস হলো মা যে মনে করছে যে আমার ছেলে তাইলে কি খাওয়া না খেয়ে মরে যাবে, তাইলে কি করতে হবে, তখন তাড়াতাড়ি করে অল্টারনেটিভ কিছু একটা চিন্তা ভাবনা করে ফেলে। কিন্তু আমাদের এখানে আমরা সব সময় বলি যে ধৈর্য ধরেন, 3 দিনের মধ্যে দুধ আসবেই। 3 দিনে যদি বুকের দুধ নাও আসে, আপনার বাচ্চা একদমই না পায়, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু বাস্তবতাটা হলো বাচ্চা যখন টানে, প্রথমবার হয়তো দুধ আসবে না, ওই যে সিগন্যালের ব্যাপার বললেন, দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন টানবে তখন সেই গাঢ় ঘন কোলোস্ট্রাম, যেটাকে আমরা বলি শাল দুধ, এটা আস্তে আস্তে আসবে। সেটা 2-4 ফোঁটা করে হলে বাচ্চার হয়ে যায়। চমৎকার। তো অধিকাংশ মানুষই কিন্তু এটা জানে না। এটা জানে না এবং যার কারণে তাড়াহুড়া করে সবাই কোটার দুধের দিকে ধাবিত হয়। এখন কোটার দুধের স্বাদ যদি একবার এই বাচ্চা পেয়ে যায় যে না টেনে দুধ খেয়ে ফেলছে, তখন সে আর বুকের দুধ টানতে চায় না। মানে পিচ্চিগুলো দুষ্টও আছে না? হ্যাঁ, এটাকে বলা হয় নিফল কনফিউশন। সে কিন্তু শুয়ে শুয়ে চিন্তা করে যে কম টানে বেশি দুধ না বেশি টানে কম দুধ। যখন দেখে যে কম টানে বেশি দুধ, এটা সে প্রেফার করে এবং নিফলটাকে, বোতলের নিফল, এটাকে সে প্রেফার করে, পছন্দ করে। পরবর্তীতে যখন দুধ আসে, মায়ের বুকের দুধে অনেক দুধ 3 দিন 4 দিন পরে, ওটা যখন দিতে যায় ওটা একটু টানতে হয় প্রথম দিকে, টানার কতক্ষণ পরে দুধটা বাইর হয়, সে ওইটা নেয় না, চিৎকার দিয়ে কান্না শুরু করে। পিচ্চিগুলিকে আমরা যতটা সরল ভাবি ততটা সরল না, ওরা অনেক বুদ্ধিমান। মানে তাদের যে স্টোমাকের সাইজ, মানে পাকস্থলীর যে পরিমাণটা, সেটাও তো বুঝতে হবে যে আমরা একটা মার্বেলের মতো, তাহলে কতটুকু দুধ আর সে খাবে, তার মানে পাকস্থলীতে কতটুকু জমবে। কিন্তু এই তথ্যটাও তাদেরকে জানানো, মাদেরকে এবং মায়ের পরিবারের সবাইকে জানানো উচিত যে তাদেরকে এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এই প্রসঙ্গে আপনি বলুন, আপনি তো শিশুদের, নবজাতকের স্বাস্থ্য নিয়ে সামাজিক প্রেক্ষাপটে অনেকগুলো কাজ করেছেন। তো শিশুর পরিবারকে প্রস্তুত করার জন্য কোনো ধরনের কাজের সাথে নবজাতকের পরিবারকে প্রস্তুত করার জন্য আপনারা কি কাজ করেছেন? সেটার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, আমরা এটা করছি। আমি যে মানে সংস্থায় কাজ করছি এখন, তো সেটা হলো নুরা হেলথ, এবং নুরা হেলথের আমাদের মূল কাজটাই হলো যে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি এবং স্বাস্থ্য শিক্ষা দিই বিভিন্ন বিষয়ভিত্তিক। যেমন আমরা বাংলাদেশে শুরু করেছি নবজাতকের স্বাস্থ্য নিয়ে। নবজাতকের যে অভিভাবক যারা বা যাদেরকে আমরা বলি যে পরিবারের সদস্য, তাদেরকে আমরা শিক্ষিত করে তুলছি এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা দক্ষ করে তুলছি। যেমন হাত ধোয়ার ব্যাপারটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে নবজাতকের যত্ন নিতে গেলে হাত ধোয়ার ব্যাপারটা খুবই বেশি। নতুন মায়েদের জন্য কিন্তু বুকের দুধ খাওয়ানো, এটা যদিও আমরা জানি যে এটা তো মানে প্রাকৃতিকভাবেই এটা হয়, কিন্তু তারপরে কিন্তু খাওয়ানোর মধ্যেও কিছু দক্ষতা আছে। তো সেই দক্ষতাগুলোকে আমরা শিখিয়ে দিই। সো আমরা এখন নবজাতক ওয়ার্ড, যেটাকে আমরা স্ক্যানু বলি, স্ক্যানুতে আমরা কাজ করছি। বাংলাদেশের সকল নবজাতক ওয়ার্ডে আমরা কাজ করছি এবং সেখানে নার্সদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, যাতে করে তারা এই যে নবজাতক যারা এখন ভর্তি থাকে স্ক্যানুতে কিন্তু থাকে সাধারণত যারা বিশেষ পরিচর্যা প্রয়োজন এমন নবজাতক, যাদের কম ওজন কিংবা অপরিণত বয়সে জন্ম হয়েছে, যাদের জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ারটা খুবই জরুরি বা প্রয়োজন।
তো তাদের মায়েদেরকে বা তাদের যে পরিবারের সদস্য যারা থাকে তাদের এখানে মূলত এদেরকে কিন্তু কোনো কাজে ব্যবহার করা হয় না হাসপাতালের পক্ষ থেকে। তো আমরা দেখছি যে এই যে এত জনগোষ্ঠী সেখানে হাসপাতালে রয়ে যাচ্ছে শিশুদের সাথে, তাদেরকে যদি আমরা এই সুযোগটা নিতে পারি, নার্সদেরকে এডুকেট করে তাদেরকে ট্রেনিং দিয়ে, তারা আবার এই যে পরিবারের যারা সদস্য তাদেরকে আবার যে তাদেরকে মানে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছে, এতে করে আমরা বেশ কিন্তু ভালো ফল পাচ্ছি। এ পর্যন্ত আমরা বাংলাদেশে প্রায় 2 লাখেরও বেশি পরিবারকে কিন্তু আমরা পরিবারের সদস্যদেরকে আমরা ট্রেনিং দিতে পেরেছি, স্বাস্থ্য শিক্ষা দিতে পেরেছি, এবং প্রায় 700 জনের মতো আমরা নার্সদেরকে ট্রেনিং দিয়েছি, যারা কিনা এই কার্যক্রমটা সপ্তাহে অন্তত 2 দিন প্রতি সপ্তাহে। আমরা তো আরেকটা ব্যাপার দেখি, অধিকাংশ নূতন মা বাচ্চাটাকে কিভাবে বুকের সাথে স্তনের সাথে ধরতে হয় এটিও তো পারে না। এটাই বলছিলাম, সেই জন্য আমি বলছি নার্সদেরকে আমরা ওই ট্রেনিংটা দিই, এবং সেই ট্রেনিংটা ওরা যখন ওয়ার্ডের কোনো তাদের যখন সময়টা মানে ভিড় কম থাকে তখন তাদেরকে একত্রিত করে তাদেরকে আমাদের ফ্লিপচার্ট দেওয়া আছে, সেই ফ্লিপচার্ট দেখিয়ে, সেই ছবি দেখিয়ে কিভাবে মায়াকে মানে শিশুকে ধরতে হবে, যেটা আমরা 2টো টার্ম বলি আর কি ইংরেজিতে। একটা হলো যে অ্যাটাচমেন্ট, কীভাবে সেটা সংযুক্ত করতে হবে, আর পজিশনিং, কীভাবে শিশুকে ধরতে হবে যাতে করে শিশু সে স্বাভাবিকভাবে দুধ টেনে খেতে পারে। এগুলো কিন্তু আমরা তাদেরকে শিখিয়ে দিই। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসবো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এই শিরোনামে। অধ্যাপক ডাক্তার সুখময় কংস বণিক এবং ডাক্তার আরেফিন অমর ইসলাম, দুজন এই বিষয়ে বিশেষজ্ঞ, আজকে আমাদের আলোচক হিসেবে রয়েছেন। প্রফেসর বণিক, যেমনটি আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম, স্তন্যপান, মায়ের দুধ খাওয়ানো শিশুকে, নবজাতককে, এটি করতে গিয়ে কি কি অসুবিধা বা বাধার সম্মুখীন হতে হয় এবং সেগুলো অতিক্রম করার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে একটা মা ভালোভাবে বুকের দুধ খাওয়াতে পারবে, সেটা হচ্ছে তার মানসিক প্রস্তুতি। সেই মানসিক প্রস্তুতিটা শুরু হওয়া উচিত যখন মা অ্যান্টিনেটাল কেয়ার বলি আমরা, যে গর্ভকালীন সেবাতে যায়, সেখানে যদি মাকে মোটিভেট করা হয়, মাকে যদি বলা হয় যে তোমার একটা সুন্দর বাচ্চা হবে, তুমি এই বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াবে, সাথে সাথে আমরা যেই সমস্যাগুলো দেখি, মা জানেই না বুকের দুধ খাওয়াইতে হবে, এটা হয়তো সে জানে, কিন্তু তার যে নিপলের পজিশন কি, তার নিপল ঠিক আছে কিনা, যে বোটাটি এটা অনেক সময় বলে ফ্ল্যাট নিপল থাকে, কিছু সময় ইনভার্টেড নিপল ভেতরের দিকে ঢুকানো থাকে। তাইলে এগুলা সম্বন্ধে সে জানে না, কেউ তাকে দেখায়ও নাই কিভাবে কি করতে হবে। যখনই জন্ম হয়, অনেক সময় তো মানে ময়লাও জমে থাকে। হ্যাঁ, ময়লা তো থাকেই। তাইলে প্রিপারেশন অফ দ্য নিপল অ্যান্ড ব্রেস্ট ফর ব্রেস্ট ফিডিং, এই জিনিসটা আমাদের মনে হয় অ্যান্টিনেটাল সেবায় একটু যুক্ত করার একটা বিষয় আছে। আমি জানি না এটা বলা হয় কি না, তবে যদি না বলা হয়ে থাকে, এর কারণে অনেক মা প্রসব পরবর্তী প্রথম যে বাধা হয় তার, যে আমার নিপল এত মোটা, বাচ্চার মুখে ঢুকছে না, আমার নিপলটা ভিতরের দিকে ঢুকানো, আমি তো খাওয়াতে পারছি না, নিপলটা একদমই সমান, নিপলই নাই, কি করে খাওয়াবো? এই প্রস্তুতিটা আগে থেকে নেওয়া গেলে ইনভার্টেড নিপলকে আমরা উপরের দিকে তুলে দিতে পারি সিরিঞ্জ কেটে, ফ্ল্যাট নিপলকেও আমরা উপরের দিকে তুলে দিতে পারি, এবং যখন নিপল অনেক মোটা থাকে এটাকে আমরা ফ্ল্যাপ করে বাচ্চার মুখে দিতে পারি। ফ্ল্যাপ মানে কেটে না, আচ্ছা, একটা নিপলটা মোটা আছে, একটু চিকন করে চেপে ধরে মুখের মধ্যে ঢুকাই দিলে বাচ্চা শিখে যায় 2-1 দিনের মধ্যেই খাওয়ানো খেতে। আর যে জিনিসটা মেইনলি হয়, এটা ডক্টর আরেফিন অমল বলেছেন সুন্দর করে, পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। যদি সঠিক বুকের দুধ খাওয়াইতে হয়, বাধা হচ্ছে প্রপার পজিশানে বাচ্চাটাকে মায়ের সাথে বাচ্চার শরীরের যে সম্পর্ক, এটাকে বলা হয় পজিশান। আর বাচ্চার মুখের সাথে মায়ের নিপলের যে স্তনের যে সম্পর্ক, এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট। এই পজিশন অ্যাটাচমেন্ট দুটো মাকে আমরা শিখাই, এটা নার্সেরা হেল্প করে শিখাইতে। এই শিখানোতে মায়ের বুকের দুধ বাচ্চারা ঠিকমতো পান করতে পারে এবং মা যে বাধাগুলোর সম্মুখীন হতেন আগে, এগুলা থেকে রক্ষা পেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, কিছু কিছু আমাদের জায়গায় ফ্যাসিলিটিতে এমন সব লোকজন আসে বিভিন্ন
মিল্ক পাউডার কোম্পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের, ওরাও জন্মের সাথে সাথে বিভিন্ন রকম গিফট উপহার নিয়ে যায় এবং তাদের কোটার ব্যাপারে ওরা ওখানে গিয়ে মাদেরকে উদ্বুদ্ধ করে, কোটার দুধ খাওয়ানোর পক্ষে প্রলুব্ধ করে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, যাতে কোনোভাবেই এইভাবে তারা বুকের দুধ ছেড়ে কোটার দুধের দিকে ধাবিত না হয়। প্রাথমিকভাবে এগুলাই বাধা আমাদের কাছে বুকের দুধ খাওয়ানোর জন্য। অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম। আপনার সংস্থা এবং আপনারা পরিবারকে এবং হবু মাকে শিক্ষিত করার জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। সেখানে কৌটার দুধ সম্পর্কে তাদেরকে সঠিক জ্ঞান দেয়া এবং নূতন মাকে সহযোগিতা করার জন্য পরিবারের সদস্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য কি করেন? অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি দাদার সেই উত্তর থেকেই আমি শুরু করতে চাই যে এই যে নবজাতকের সুরক্ষা যেটা নিয়ে আমরা কথা বলছি, এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে প্রসব পূর্ববর্তী সেবাটা। আচ্ছা। এবং অন্ততপক্ষে 4 বার যেন প্রসব পূর্ববর্তী সেবাটা প্রতিটা গর্ভবতী মা গ্রহণ করে। এটার লক্ষ্যে কিন্তু অনেক অর্গানাইজেশন বাংলাদেশে কাজ করছে, অনেক সংস্থা কাজ করছে। সরকারের একটা বড় এটা হলো আমি বলবো যে কার্যক্রম নিয়েছে, যাতে করে মায়েরা উদ্বুদ্ধ হয়ে এই প্রসব পূর্ব সেবাটা নিতে থাকে। কিন্তু হতাশাজনকভাবে হলো এটা সত্যি যে আমাদের দেশে কিন্তু 4টা অন্ততপক্ষে 4টা কিংবা বেশি প্রসব পূর্ব সেবা নিয়েছে এরকম মায়েদের সংখ্যা হলো 2022-এর যে আমাদের জনস্বাস্থ্য যে সমীক্ষা যেটা হয় BDHS-এর, সে অনুযায়ী মাত্র 41 ভাগ, মানে 100-র মধ্যে 41 জন, মাত্র 41 জন মাকে পাচ্ছি আমরা যারা কিনা 4টা অথবা 4-এর অধিক তারা বেশি সেবা নিয়েছে। তাহলে আমাদের কিন্তু ওইখানে কিন্তু সমস্যাটা রয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু প্রস্তুত করতে পারছি না আমরা। এবং আমরা যে এখন স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমটা চালু করছি এবং যেটা হাসপাতালে নার্স, আমাদেরও সীমাবদ্ধতা আছে অবশ্যই, কারণ হাসপাতালে তো সবাই আসে না। কিন্তু আমাদেরকে কাদেরকে আমরা রোগীর সাথে কিংবা নবজাতকের সাথে তাদের পরিবারের সদস্য পাবো আমরা কোথায়? এক হাসপাতালে, আর না হলে তাদের বাড়িতে। তো যেহেতু আমাদের এই কার্যক্রমটা হাসপাতাল কেন্দ্রিক, তাহলে আমরা হাসপাতালেই আমরা ফোকাস করছি। আমরা কার্যক্রম নিয়েছি এভাবে যে নার্সদেরকে ওখানে আমরা ট্রেনিং করছি, এবং একইভাবে যে গর্ভপূর্ব পরিচর্যার জন্য ANC নার্স যারা, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। এবং তাদেরকে কিন্তু এটা তারা যে সেশনগুলো নেয় সেখানে কিন্তু মায়েদেরকে উদ্বুদ্ধ করে, যাতে করে তার অন্ততপক্ষে 4টা এই সেবার জন্য হাসপাতালে আসে। আবার একইভাবে নবজাতক ওয়ার্ডে এই দাদা যে কথাটা বললেন যে স্তন দান করতে হবে কিভাবে, তার জন্য যে প্রস্তুতিটা, এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে স্তনের যত্ন, স্তনের যে অসুবিধাগুলো থাকলে সেগুলো কিভাবে তারা যত্ন নেবে, এই ব্যাপারগুলো তাদেরকে সচেতন করা হয়। অফকোর্স এই যে কথাটা আমরা সবসময় বলে থাকি যে কোনো প্রয়োজনে যেটা হয়তো বাসায় সম্ভব না, তার জন্য তারা কিন্তু হাসপাতাল বা ডাক্তারের বা বিশেষজ্ঞের কাছে। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার নাম রুহুল আমিন। জি। আমার বাড়ি বরগুনা বেতাগী। হ্যাঁ। কিন্তু আমার বাচ্চার বয়স 7 মাস। আচ্ছা, আপনি জনাব রুহুল আমিন, 7 মাসের ভিতরে প্রথম থেকেই আমাশা বাচ্চার। জনাব রুহুল আমিন, আমার কথাটা একটু শুনুন। আপনার টেলিভিশনের শব্দ বা ভলিউম কমিয়ে কথা বলুন। জি জি জি, এখন বলুন। হ্যাঁ, আপনার বাচ্চার জন্মের পর থেকেই আমাশা? হ্যাঁ, আমার বাচ্চার ওই জন্মের পর থেকেই আমাশা। হ্যাঁ, কিন্তু যখন ওই টয়লেট করে তখন খিচুনির মতো খেসে পতন দেয়। হ্যাঁ, কিন্তু ডাক্তার দেখাইছি স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু ডাক্তার 3-4 বার দেখাইছি, ওষুধ দেশে কমে নাই। কিন্তু লাস্টে ওই সিরপুসিন সিরাপ খাওয়ার পর এখন একটু কমছে। কিন্তু এর কারণ কি? জন্মের পর থেকেই ওই আমাশা, টয়লেট হয় তখন খেসতো বাচ্চা, খিচুনি দিত। থাকুন আমাদের সাথে প্রফেসর বণিক, এটা আপনার বিষয় বোধ হয়। হ্যাঁ, আপনার বাচ্চাটার বয়স 7 মাস। আপনার বাচ্চা কি খায়? ও কি বুকের দুধ খেয়েছে নাকি কোটার দুধ খেয়েছে? সাথে নাই। আচ্ছা, এই বাচ্চাটা 7 মাস বয়সের একটা বাচ্চা, ডায়রিয়া হচ্ছে অনেক দিন থেকে, আমাশায় বলছে।
তো আমাশার অনেকগুলো কারণ থাকে, জীবাণু দিয়েই হয়। উনি নিজেই আবার বলেছেন সিপ্রোসিন খেয়ে কিছুটা ভালো, মানে ইনফেক্টিভ ডায়রিয়া এটা হয়তো বা, যার কারণে ওনার ডায়রিয়া কমতে সময় লেগেছে। আমাদের দেশে পানিবাহিত রোগগুলোর মধ্যে ডায়রিয়া, আমাশয় এগুলা প্রচুর হয়। তার সাথে কিছুটা আছে হাইজেনিক কন্ডিশন, যে হাত ধোয়া। নবজাতকেরও কি আপনার এই জাতীয় সংক্রমণ ঘটতে পারে? নবজাতকের সাধারণত এরকম ডায়রিয়া হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে পার্ট অফ অন্য ইনফেকশন, সেপ্টিসেমিয়া হলে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়ার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এই যে আমাদের রুহুল আমিন সাহেবের যে বাচ্চা, ওনার বাচ্চাটা হচ্ছে 7 মাস বয়সী বাচ্চা। ও বুকের দুধও খায়, সাথে তার সাপ্লিমেন্টারি ফুড 6 মাস থেকে যেটা আমরা শুরু করি সেটাও খায়। হয়তো কোনো একটা খাওয়াতে তার অ্যালার্জি হচ্ছিল, তার সাথে আবার হয়তো ইনফেকশনও হয়েছে। যদি ইনফেকশন না হতো সিপ্রোসিন খেয়ে এটা কমতো না। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ ডক্টর বণিক। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমাদেরকে একটু আলো ফেলুন, বলুন। সেটা হচ্ছে যেমনটি ডক্টর আরেফিন অমল ইসলাম বললেন যে 100 জনের মধ্যে মাত্র 41 জন মা পূর্ববর্তী সেবার জন্য আসে। আচ্ছা, এই যে আসে না, এর কারণে কি নবজাতকের মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটে, এবং যদি ঘটে থাকে সেটার ধরন বা পরিমাণ বাংলাদেশে কত? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা একটা জিনিস তো অমল বললেন, ডাক্তার আরেফিন অমল, যে প্রসব পূর্ববর্তী সেবায় আসে মাত্র 41 জন, মানে 4টা বা 4 বেশি। হ্যাঁ, 4টা বা অনেক। আমরা যদি সংখ্যা দেখি, পরিপূর্ণটা আমরা পাইছি মাত্র 41 ভাগ, কিন্তু যে কোনো একটা নিয়েছে এটা কিন্তু সংখ্যা অনেক বেশি, 80 ভাগের উপরে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যারা আসেও তাদের ডেলিভারিটা কোথায় হচ্ছে। আচ্ছা, আমরা জানি আমাদের এত ফ্যাসিলিটি, মেডিকেল কলেজ, জেনারেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হসপিটাল হওয়া সত্ত্বেও ইউনিয়ন লেভেলও হসপিটাল আছে, সেখানেও ডেলিভারি হওয়ার মতো ব্যবস্থা আছে। তারপরেও আমাদের দেশের ফ্যাসিলিটি ডেলিভারির হার এখনো 40-45-এর প্রতিষ্ঠানে, মানে গত বিডিএইচএস এ বেশ কিছু বাড়ছে যদিও, তারপরেও এটা আশানুরূপ না। যেভাবে আমরা যতদিন ধরে কাজ করছি, মৃত্যুর মতো ঘটনা ঘটে। এতে মৃত্যুর মতো ঘটনা হচ্ছে যে বাচ্চাটা বলল যে ও কেয়ারে নাই, এখন ডেলিভারির সময় তার সম্ভাব্য কোনো সমস্যা হতে পারে কিনা এটা অ্যাসেসমেন্টের মধ্যে নাই। তাইলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে নবজাতকের শ্বাসরুদ্ধতা, পেরিনেটাল অ্যাসফাক্সিয়া। এই বাচ্চাটা যখন হয়, এটা নিয়ে তখন দৌড়াদৌড়ি শুরু করতে হয়, কোন হাসপাতাল থেকে কোথায় যাবে, কোথায় গেলে সে সিট পাবে, কোথায় ভর্তি করবে। যদি আগে থেকে প্রপার অ্যান্টিনেটাল চেকআপের মাধ্যমে এটা বোঝা যেত, বা প্রপার লেবার যদি হইতো, ফ্যাসিলিটিতে যদি ডেলিভারি হতো, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, এটাতে বোঝা যেত যে এই বাচ্চাটা খারাপ হবে, তাইলে তার ডেলিভারিটা কোথায় হবে। আপনি আরেকটু জিনিস বলেন তো, ধরুন এখন প্রতি 1000 জন নবজাতকের মধ্যে মৃত্যুর মতো ঘটনা কতজনের ক্ষেত্রে ঘটে? আচ্ছা, একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের দেশে নবজাতকের মৃত্যু হার এই মুহূর্তে 1000 জীবন্ত বাচ্চায় 20 জন, এবং আমাদের এসডিজি গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য 2030 সালের মধ্যে একে নামিয়ে আনতে হবে 12/1000 লাইফ বার্থ বা তার। আচ্ছা, তার মানে বাংলাদেশে প্রতি বছর কম বেশি 30 লাখ শিশু জন্মগ্রহণ করে। এর মধ্যে কতজন মারা যান তাহলে? 30 লাখের প্রায় অলমোস্ট 90,000 থেকে 1 লক্ষ শিশু মারা যায়। প্রতি বছর আমরা 90,000 শিশুকে হারাচ্ছি শুধুমাত্র সঠিকভাবে সঠিকভাবে যত্ন না নেওয়ার জন্য, এবং আমাদের কিছুটা অজ্ঞতা আছে, এবং এখানে একটা জিনিস আরো ইম্পর্টেন্ট, যে যতগুলা শিশু মারা যায় তার প্রায় 50 ভাগ শিশু মারা যায় জন্মের 1 ঘন্টার মধ্যে, প্রথম দিনে। মানে 90,000 বা 1 লাখ শিশু যেটি মারা যায় তার প্রথম 50,000 মারা যায় হচ্ছে জন্মের প্রথম দিনে, এবং 7 দিনের মধ্যে মারা যায় আরো 25%, 75% মারা যায় প্রথম সপ্তাহে মারা যায়।
আচ্ছা আচ্ছা। এবং দাদার এই তথ্যের উপরে আমি দুটো জিনিস বলতে, একটা হলো যে এই জন্য কিন্তু আমরা যে মানে প্রসবের পরপর কিন্তু আমরা 4টা আমরা সেবার কথা বলি। প্রথম 3টা সেবাই কিন্তু প্রথম সপ্তাহের যাতে করে মা এবং নবজাতককে আমরা সুরক্ষা দিতে পারি। তার মানে এই জায়গাটায় বোধহয় অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অবশ্যই। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতি নেওয়ার, থাকুন সাথেই, দ্রুত ফিরে আসব। নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এই নিয়ে আমরা কথা বলছি। প্রফেসর ডক্টর সুখময় কক্ষ বণিক এবং ডাক্তার আরেফিন অমর ইসলাম, দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন। এবং সুপ্রিয় দর্শক, আপনারাও পর্দায় দেখানো নম্বরে বা ফেসবুকে বা জুম আইডিতে যুক্ত হয়ে আপনাদের প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে পারেন। ডক্টর সুখময় কক্ষ বণিক, শিশুদের নবজাতকের পায়খানা নিয়ে নানা জাতীয় দুর্বোধ্যতা অথবা অস্পষ্টতা রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে। যেমন কখনো পায়খানাটি প্রথম দিকে কালো হলো, পরে পাতলা পায়খানা হলো, এই বিষয়টি একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। ডেলিভারি যখন হয় প্রথম দিকে পায়খানা একটা কাঙ্ক্ষিত জিনিস, 24 ঘন্টার মধ্যে একবার পায়খানা হইতেই হয়। তাইলে 24 ঘন্টার মধ্যে যখন একবার পায়খানা হয় আমরা বলি যে হ্যাঁ তার সব ঠিক আছে, পায়খানার রাস্তা থেকে শুরু করে কোনো অসুবিধা নেই। তারপরেও এই পায়খানাটা আরও কয়েকদিন থাকে, 5-7 দিনও থাকে। তখন দিনে সাধারণত কয়বার হয়? দিনে 3 বার 4 বার 5 বার হতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। অনেক সময় যতবার সে বুকে টানে মায়ের বুকের দুধে, তার সাথে সাথে একটু একটু পায়খানা হয়। আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখি যে 3-4 দিন পরে একটু পাতলা পাতলা ধরনের পায়খানা হচ্ছে। হ্যাঁ, যখন প্রথম সপ্তাহের পরে যখন ম্যাচিউর মিল্ক আসা শুরু হয়, এই ম্যাচিউর মিল্কটা অনেক বাচ্চায় খাওয়ার পরে তার পাতলা পায়খানা হয়, যে দুধটি তখন পরিপূর্ণতা পায়। সেই পরিপূর্ণ দুধ খাওয়ার পরে বাচ্চার পাতলা পায়খানা শুরু হয় এবং সেই পাতলা পায়খানা দিনের মধ্যে 8-10 বার 15 বারও হতে পারে। আমরা শুধু দুটো জিনিসকে সেপারেট করতে বলি মাদেরকে, যে আপনার বাচ্চা যে পাতলা পায়খানা হচ্ছে, বলছে হ্যাঁ একদম পাতলা পানির মতো আর মুসুরির ডালের মতো একটু একটু করে হচ্ছে, এই কথাটাই বলে ওরা। তাইলে আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে, এটাতে অসুবিধা নাই। প্রস্রাব কেমন হচ্ছে সেটা একটু বলেন। কয় না, প্রস্রাব আগের মতোই হচ্ছে। তাইলে যে পায়খানা হওয়ার পরেও বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে না, বুঝে কিভাবে? প্রস্রাব ঠিক আছে, তাইলে এই পায়খানাটা দোষের কিছু না। এটাকে বলা হয় ব্রেস্ট মিল্ক মোশন, মানে বুকের দুধ খাওয়ার জন্য পাতলা পায়খানা। এটা কোনো ডায়রিয়া না। যারা এই জিনিসটা জানে ওইসব ডাক্তারের কাছে গেলে তারা এই কথাটাই বলে, আমি যে কথাটা বললাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে এটাকে ডায়রিয়া হিসাবে চিকিৎসা করা শুরু করে এবং সেখান থেকে বাচ্চার অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যার ফলে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকে। তাহলে ব্রেস্ট মিল্ক মোশন একটা সামান্য জিনিস, খুবই সাধারণ জিনিস, এটা স্বাভাবিক জিনিস, এটা নিয়ে অরিড হওয়ার মতো কিছু নাই। অ্যান্টিবায়োটিক কিছু লাগে না, আর যদি দিতে হয় তাহলে কোয়ালিফাইড মানে বিশেষজ্ঞ চিকিৎসক, কিছুই লাগে না। যদি না প্রস্রাব কমে যায়, প্রস্রাব যদি কমে যায় সেক্ষেত্রে আমরা পায়খানা পরীক্ষা করতে বলি। যদি কোনো জীবাণুর পাওয়া যায়, যদি মনে হয় যে হ্যাঁ এটা ইনফেক্টিভ ডায়রিয়া, সেই ক্ষেত্রে হয়তো চিকিৎসা লাগে, কিন্তু এই পায়খানার জন্য কিন্তু আমরা তো একটা চিত্র দেখি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেশের ওষুধের দোকানদার, কোয়াক ডাক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা এই টাইপের লোকের এবং কখনো কখনো কোয়ালিফাইড ডাক্তারও প্রথমেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করে। এটাকে কীভাবে ব্যাখ্যা করবে? এখন অ্যান্টিবায়োটিক দোকানে গেলে ওর কাছে দামি ওষুধ হলো অ্যান্টিবায়োটিক, কারণ অন্য ওষুধগুলোর যা দাম, বিক্রি করে যা লাভ হয়, অ্যান্টিবায়োটিকে তার থেকে প্রায় 1.5 গুণ লাভ হয়। এখন সে অ্যান্টিবায়োটিক দিলে এটা 7 দিন খেতে পারবে, রুগীকে বুঝাইতে পারবে আপনার বাচ্চার অসুস্থতা হয়েছে, অ্যান্টিবায়োটিকে ভালো হয়ে যাবে, আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, রুগীও বুঝে নিয়ে আসছে। তবে এই পরিস্থিতিটা কিছুটা পরিবর্তন হচ্ছে। এখন অ্যান্টিবায়োটিকের গায়ে লাল রং লাগানো হয়েছে। মারা যখন দেখে অ্যান্টিবায়োটিক, অনেক মাই এখন সচেতন হচ্ছেন মিডিয়ার কারণে, এবং সেক্ষেত্রে তারা বলেন না আমরা কেন অ্যান্টিবায়োটিক দিব। তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক গ্রহণ এখনও একই রকমই আছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম। বাচ্চাদের নবজাতকের গোসল করানো নিয়ে নানা জাতীয় মিথ সংস্কার কথা রয়েছে, আপনি এই বিষয়টায় আলোকপাত করুন। অনেক ধন্যবাদ। এটা আসলে আপনি যেটা বলছেন, অনেক মিথ বা অনেক ধরনের আমাদের
অভ্যাস আমরা দেখি যে নবজাতককে কখন মানে গোসল দেওয়া হবে, এটা একটা বড় একটা জিজ্ঞাসা বা অনেকে এটা জানে না। তো আমাদের আমরা যেটা বলি নবজাতকের যে আমাদের দেশের যে আমাদের যে মানে নির্দেশনা নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার জন্য, সেখানে অন্তত 3 দিন 72 ঘন্টার আগে নবজাতককে গোসল দেওয়া যাবে না। অর্থাৎ মানে 3 দিনের আগে গোসল দেওয়া যাবে না? 3 দিনের আগে না। আচ্ছা, সেক্ষেত্রে একটু বলুন, ওই যে মায়ের পেট থেকে বের হওয়ার সময় যা শরীরে লেগে থাকে এটি ভালো না খারাপ শিশুর? এটা অবশ্যই ভালো। এটা আমরা যেভাবে দেখি শিশুকে বার্নিং যেটা বলি, সাদা রঙের যে একটা পর্দার মতো একটা কিছু থাকে শরীরের মধ্যে, সেটাকে ঘষে ঘষে ওঠানোর কোনোই প্রয়োজন নেই। এটা আপনি চলে যায় এবং এটা বরঞ্চ শিশুর জন্য একটা ব্যাকটেরিয়া প্রতিরোধক একটা আবরণ হিসেবে কাজ করে। মানে শিশু তো মায়ের গর্ভে ছিল, নিরাপদে ছিল, কিন্তু যখনই ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, তখন তো লক্ষ কোটি ব্যাকটেরিয়ার মধ্যে সে পড়ে গেল, তাই না? তো সেখান থেকে কিন্তু রক্ষা করার একটা রক্ষা কবচ হিসেবে, একটা আবরণ হিসেবে এটা কাজ করে। সুতরাং এটা কোনোভাবেই ঘষে ওঠানোর কোনো, তার মানে সাদা এই আবরণটা হচ্ছে রক্ষা ঢাল এবং শিশুকে শুকিয়ে ফেলতে হবে, মানে শুকনো সুতির কাপড় দিয়ে মুছিয়ে ফেলতে হবে। তার মানে এই না যে এগুলোকে ঘষে ঘষে উঠাতে হবে, মোছাতে হবে যাতে তার শরীরে অতিরিক্ত পানিটা না থাকে, সেটা করতে হবে। এবং 3 মাস, আমি বলছি 3 দিন পরে বা 72 ঘন্টা পরে দিতে হবে। তবে যারা অল্প বা অপরিণত বয়সে জন্মগ্রহণ করে কিংবা যারা কম ওজনে জন্মগ্রহণ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও দীর্ঘদিন করা যেতে পারে। কারণটা হলো যে শিশুর চুল যেটুকু থাকে সেটাও কিন্তু তার তাপমাত্রা তাকে রক্ষা করতে সহায়তা করে। তো এখন যদি আমি চুলটা ফেলে দিই, মানে আচ্ছা, তাহলে চুল যে আমাদের দেশে ভিজিয়ে ফেলি বা আমি পরে আসছে, প্রথম কথা যে ভিজিয়ে ফেলি, ভিজালে যেটা হবে কি, সমস্ত শরীর ভিজালে সে কিন্তু দ্রুত ঠান্ডা হয়ে যাবে। সুতরাং যারা কিনা যে অল্প বয়সে অপরিণত বয়সে জন্ম হয়েছে বা যাদের কম ওজনে, তাদের জন্য ডাক্তারের পরামর্শ মতো কবে গোসল করাতে হবে এটা শুনে নিতে হবে। আর চুল কাটার বিষয়ে যেটা আপনি বললেন, একই ব্যাপার, যে শিশুকে কিন্তু জন্মের পরপর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা বড়ই প্রয়োজনীয়, সুরক্ষার জন্য একটা অন্যতম প্রধান একটা অবশ্য করণীয় একটা কাজ। সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে শিশুর যেন কোনোভাবেই তাপমাত্রা হঠাৎ করে কমে না যায়। যার জন্য আমরা কিন্তু মায়ের বুকে দিতে বলি, এবং সব শিশুই, সে মানে অপরিণত হোক বা সুস্থ হোক, অন্তত 2 ঘন্টা কিন্তু তাদের, আমাদের গাইডলাইন অনুযায়ী অন্তত 2 ঘন্টা তাই কিন্তু মায়ের বুকে রাখতে হয়। অপরিণত যারা, তাদের কিন্তু আমরা কেএমসির কথা বলছি, সেটা তো আরও দীর্ঘ সময় ধরে হবে, কিন্তু প্রতিটা নবজাতকের জন্য কিন্তু 2 ঘন্টা রাখতে, এবং তাকে ওই যে গোসল করানো 3 দিন পরে, অ্যাটলিস্ট 3 দিন পরে, এবং মাথার চুল কাটা, এটা কিন্তু দ্রুত কাটার কোনো প্রয়োজনই নেই। আমরা যে এক্স্যাক্টলি কোনো ডেট আমি পাইনি যে কবে কাটতে হবে। তা সাধারণভাবে এটা হলো যে আমাদের যদি সামাজিক কোনো যদি রিচুয়াল থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণভাবে নবজাতকের জন্য কিন্তু এটা কোনো অবশ্য পালনীয় কোনো কাজ না যে ওইটা করলে নবজাতকের সুরক্ষা রক্ষিত হবে, না, এটা করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, আমাদের মতো দেশগুলিতে কয়েকদিন পরে নবজাতকের চুলটা কেটে দেয়া হয়, ন্যাড়া করে দেয়া হয়। আবার আমি ইরানে দেখেছি কখনোই তারা নবজাতকের চুল কাটে না। আমার মানে খুবই ভালো প্র্যাকটিস এটা। আমরা যদি করতে পারতাম, সামাজিকভাবে যদি এটা গৃহীত হতো, তাহলে মনে হয় এটা একটা আদর্শ একটা করণীয় কাজ হতো। আসলে নবজাতক যখন জন্মায় তার মাথার সাইজটা পুরো বডির অর্ধেকের থেকেও বেশি থাকে। আচ্ছা, এবং এই মাথা যখন চুল কাটা থাকবে, এখানে প্রচুর হিট লস হবে, তাপ বেরিয়ে যাবে শরীর থেকে। এই কারণেই চুলগুলা ওখানে সৃষ্টিকর্তা ওখানে চুলগুলা দিয়ে দিয়েছে। এখন চুল যখন ফেলে দেওয়া হয়, ম্যাক্সিমাম বাচ্চা আমাদের কাছে যখন আসে সর্দি কাশি নিয়ে, দেখা যায় যে চুল ফেলার পরে, কারণ চুল ফেলতে গিয়ে ওখানে পানি দেয়, শেপ করে, এতে করে ঠান্ডা লাগে বাচ্চার। এবং এই চুলটা ফেলার আমরা সাধারণভাবে বলি যে 1 মাসের পরে ফেলবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ধর্মীয় সামাজিক রিচুয়াল আছে, ওরা 7 দিন 10 দিনের দিন কেটে ফেলে। তবে তো এটা ফেলা উচিত না, চুলটা একেবারেই ফেলা উচিত না। 1 মাসের আগে না ফেললে বাচ্চার শরীরের তাপমাত্রা কন্ট্রোলের সুবিধা হয়। অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম। আপনি 30 সেকেন্ড সময় পাবেন। শিশুর সুরক্ষা, নবজাতকের সুরক্ষা নিয়ে কি বলবেন? আমি বলতে চাই যে নবজাতকের সুরক্ষার জন্য প্রধান অবশ্য পালনীয় যে কাজগুলো, সেটা হলো যে আমাদের পরিবারকে উপযুক্ত করা।
যাতে যে একটা নবজাতক পৃথিবীতে আসছে তাকে কিভাবে গ্রহণ করতে হবে, তাকে কিভাবে লালন পালন করতে হবে, এই ব্যাপারে যেন আমরা সম্যক জ্ঞান রাখতে পারি। এবং এই জন্যই আমরা স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমটা বাংলাদেশে করছি। এবং এই কার্যক্রমটা শুধু হাসপাতালে না, হাসপাতাল থেকে যখন তারা যে শিশুরা যখন চলে যাচ্ছে বাড়িতে, তখন তাদের অভিভাবকরা বা তাদের মায়েরা বাবারা তারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও তারা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক পরামর্শ তারা তাদের মোবাইল ফোনে পেতে থাকে। এবং এটা নবজাতকের ক্ষেত্রে আমরা 1.5 মাস পর্যন্ত দিয়ে থাকি, সপ্তাহে 3 দিন করে। সুতরাং এভাবে আমরা যত বেশি, আমরা মূল বিষয়টা যেটা দেখলাম যে আমাদের অনেক অজ্ঞতা আছে আমাদের সমাজে অনেকেরই এই নবজাতককে কেন্দ্র করে। সুতরাং সেই অজ্ঞতাগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে অবশ্যই আমরা পারবো শিশুদের সুরক্ষা রক্ষা করতে, এবং আমাদের যে SDG গোল যেটা সেটা আমরা অবশ্যই অর্জন করতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার আরিফিন আউয়াল ইসলাম এবং ডক্টর সুখময় কংসবণিক, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যে শিশুটি আজ ভূমিষ্ঠ হলো সে শুধু পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ। তাকে বড় করে মানুষ করে গড়ে তোলার উপর নির্ভর করে আমাদের সমাজ এবং দেশ কতটা উন্নয়নের দিকে যাবে। অতএব এই বিষয়টাকে বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যবিজ্ঞান অনুসরণ করে আমাদের করতে হবে। এ কারণেই গর্ভবতী হওয়া মাত্রই যেমন অন্তত 4টি সেবা নেওয়া উচিত, তেমনি প্রতিটি প্রসবেই কিন্তু হাসপাতালে হওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে যত্ন নেওয়া উচিত। সবাই ভালো থাকুন, নিরন্তর শুভকামনা করছি।